দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজনীন নাসিব দোলা। আজকের অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমার সঙ্গে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য এবং আইনজীবী, সুপ্রিম কোর্ট। আছেন রেজাউল করিম রনি, লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক। আছেন জনাব ফয়েজ আহমেদ, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। জনাব ফয়েজ আহমেদ, আপনাকে আমি অনেকদিন পরে পেলাম, কারণ আপনি অনেকদিন নিউ ইয়র্কে ছিলেন। আমি একটু পুরান প্রসঙ্গ দিয়ে শুরু করতে চাই। গত 2 অক্টোবর বিবিসি বাংলায় একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। একটা শিরোনাম ছিল উপদেষ্টাদের ঘন ঘন বিদেশ সফর এবং প্রধান উপদেষ্টার বহর নিয়ে যত সমালোচনা। এই শিরোনামে এটি প্রকাশ হয়েছে। আপনি কি তখন দেশে ছিলেন না নিউ ইয়র্কে ছিলেন? দেশে ছিলাম। তখন দেশে ছিলেন। তাহলে তো আপনি নিশ্চয়ই দেখার সুযোগ পেয়েছেন প্রতিবেদনটি, যেখানে এখানে দাবি করা হয়েছে যে 14 মাসে 13 বার বিদেশ সফর করেছেন প্রধান উপদেষ্টা। এছাড়া অন্যান্য উপদেষ্টাদেরও বিদেশ সফর নিয়ে এখানে বেশ কিছু তথ্য দেয়া হয়েছে। আর প্রধান উপদেষ্টা এবার যখন নিউ ইয়র্ক গেলেন, আমরা প্রথমে শুনলাম যে তিনি 104 জনের বহর নিয়ে গিয়েছেন। পরে প্রেস সচিব তার ফেসবুক স্ট্যাটাসে দাবি করেছেন যে এটি 62 জন। এবং সেখানে তিনি আরও একটি দাবি করেছেন যে প্রতিনিধি দলের 1/3 নিরাপত্তা কর্মী। আমার একটু এটা দেখে খটকা লেগেছে, কারণ এত নিরাপত্তা কর্মী যাওয়ার পরও নেতারা কিভাবে ডিম হামলার শিকার হলেন? তাহলে আসলে নিরাপত্তা কর্মীরা কি করছিলেন, আচ্ছা, বা কাদের নিরাপত্তার জন্য গিয়েছেন? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে 13 মাসে 14 বার না, জানি 14 মাসে 13 বার বিদেশ সফর। 14 মাসে 13 বার। দেখুন, আপনি একটা অভ্যুত্থান পরবর্তী সরকার, সেই সরকারের যেই ইন্টারন্যাশনাল সাপোর্ট এবং ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মসে, ইন্টারন্যাশনাল ভেন্যুতে অ্যাক্সেসের যে বিষয়, এটা আমরা যদি খেয়াল করি দেখি যে অভ্যুত্থানের পরের এই সরকারকে ব্যর্থ করার জন্য, এই সরকারকে স্বীকৃতি না দেয়া, এই সরকার অবৈধ সরকার, নানানভাবে যে ধরনের প্রচারণা আমাদের এমন বিশ্বের এমন প্রভাবশালী শক্তিরা এই বিষয়ে সক্রিয় হয়েছে, সেটা নিশ্চয়ই আমরা দেখেছি। সেই জায়গায় বাংলাদেশের গ্লোবাল প্ল্যাটফর্মে যে জায়গাগুলিতে অ্যাক্সেস পাওয়ার সুযোগ আছে, এর সবগুলি ব্যবহার করতে হবে, এটা বাস্তবতা। সেটা রাষ্ট্রের প্রয়োজনে এক। আর ওই যে 104 জনের যেই সফর সঙ্গী, খুবই আনফর্চুনেটলি এটা ফেসবুকে পাওয়া একটি পেজ, একটা লিস্ট, তার আলোকে কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন প্রকাশ এবং টিআইবি একটি স্টেটমেন্টও প্রকাশ করেছে। ধরুন, ওইখানে এমন কিছু নাম ছিল ওই লিস্টে যাদেরকে দেখলেই একদম সবাই মোটামুটি জানে, অন্তত যারা রিপোর্ট লিখেছে বা যারা স্টেটমেন্ট দিয়েছে জানে, যে ওই নামগুলি দেখলে জানার কথা যে এই মানুষটার দায়িত্বই নিউ ইয়র্কে, উনি থাকেন নিউ ইয়র্কে, মানে ইউএসএই ওনার অফিস, স্টেশনটাই ওনার। আমাদের ইউএন মিশন, আমাদের নিউ ইয়র্কের বাংলাদেশ মিশন, ওয়াশিংটনের বাংলাদেশ হাইকমিশন, এই সমস্ত জায়গায় যে সমস্ত এমপ্লয়িজরা আছে তারা ওই তালিকায় আছে। এটা আর আপনার পার্টিকুলার প্রশ্নের জায়গা হচ্ছে যে নিরাপত্তায় এত লোক যাওয়ার পরেও কিভাবে নেতৃবৃন্দ এয়ারপোর্টে ডিম নিক্ষেপের শিকার হলেন। এটা একটা নিরাপত্তা এখানে হচ্ছে প্রধান উপদেষ্টার যে নিরাপত্তা বহর, সেটা হচ্ছে এসএসএফ ডিউটি। ওনারা কিন্তু, যেটা আমাদের দিক থেকে ইতিমধ্যে ব্যাখ্যা করা হয়েছে, এয়ারপোর্টে রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু এই প্রধান উপদেষ্টার সঙ্গে একই বহরে যাওয়ার কথা ছিল। ওনাদের ভিসা সংক্রান্ত একটা জটিলতার কারণে সেই দিক দিয়ে ওনাদের যাওয়া হয়নি, ওনারা অন্য গেট দিয়ে বের হতে গিয়েছেন। সেখানে তাদের উপরে এক ধরনের বিক্ষোভ প্রদর্শন এবং এনসিপি নেতা আক্তারের উপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। সেইটা হচ্ছে ওই যে কমিউনিকেশন গ্যাপটা, তারা মনে করেছিল যে বিএনপিরও কিন্তু লোকজন এয়ারপোর্টে ছিল, জামাতেরও লোকজন ছিল, এনসিপিরও লোকজন ছিল, কিন্তু আমাদের মিশনের সঙ্গে ওই গেটে যে ওনারা বের হয়ে যাননি, আধা ঘন্টা সময়ের মধ্যে গ্যাপ ছিল, ওনারা এই মেসেজটা কনভে করতে পারেননি বা করেননি, যে কোনো কারণেই হোক। সেটা আন্ডার ইনভেস্টিগেশন কি হয়েছে। কিন্তু নিরাপত্তার দায়িত্ব তো সরকারেরই ছিল, এটি তো বিএনপির বা এনসিপির। নিরাপত্তার দায়িত্বের সরকার তো ছিলই। সেখানে ইউএস এর মধ্যে তো নিরাপত্তার জন্য যেই ধরনের প্রোটোকল নেওয়া, সেটা হচ্ছে নিউ ইয়র্ক পুলিশের সঙ্গে, এয়ারপোর্টের পুলিশের সঙ্গে, সেই লিয়াজোটা তো ছিল। কিন্তু ইউএস এর বাস্তবতায় কেউ যদি বিক্ষোভ প্রদর্শন করতে চায়, সেটা কিন্তু ওই পুলিশ বাধা দেয় না, সেই তার মতো করে দূরত্ব বজায় রেখে বিক্ষোভ প্রদর্শন করতে পারে। আবার এখানে টেকনিক্যাল দু একটা বিষয় বলি আপনাকে, খুব ইন্টারেস্টিং, যেগুলি হচ্ছে যে আমরা ওই তাসনিম জারাকে বা নেতৃবৃন্দকে অনেক গালাগালির শুনি না, ভিডিওগুলি যখন দেখি, এটা আপনি আবার খেয়াল করলে, আমি তো নিজে ওখানে উপস্থিত ছিলাম, এই গালাগুলি কিন্তু ওই মুহূর্তে ওনাদের কানে বা আমরা যারা ছিলাম আমাদের কানে ওভাবে আসেনি। এর একটা কারণ আছে, কারণ মোবাইলটা তো সে তার মুখের কাছে ধরে এখান থেকে ভিডিও করছে, একটু দূরত্বে তারা।
সো মোবাইলে যেভাবে ভিডিওতে যেভাবে গালাগালি পাওয়া যাচ্ছে ওইভাবে পাওয়া যায় না, বা এই গালাগালি পাওয়া গেলেও তো ওখানে আর কিছু করার নেই, গালাগালিতে আপনি কারো মুখে হাত দিয়ে ঠেকাতে পারবেন না। যেটা হচ্ছে যে হ্যাঁ সরকারের এখানে নিরাপত্তা কর্মী যারা গিয়েছিলেন তারা বেশিরভাগ প্রধান উপদেষ্টার নিরাপত্তার দায়িত্বে ছিলেন এবং সেজন্যই আসলে না ওইটা হচ্ছে প্রোটোকলেরই এসএসএফ এর নিরাপত্তা, সেখানে তো এই এয়ারপোর্টের নিরাপত্তা তো দেয়া আমাদের ওইখানকার নিরাপত্তা বাহিনীর ওদের কাজ না, ওদের পক্ষে সম্ভব। আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। জনাব ফয়েজ আহমেদ, ৬২ জনের দলও কি খুব ছোট? মানে ৬২ জনের দলকে কি আপনি ছোট বলবেন? এই দলটাকে কি আরো ছোট করা যেত না? গত ডিসেম্বরের যখন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করতে একটা ১৩ দফার নির্দেশনা দেখেছিলাম আমরা, তখন অনেকেই আশাবাদী হয়েছিলেন যে শেখ হাসিনার সময় যেরকম দেখা গেছে যে বিশাল বহর নিয়ে একটা বিদেশ সফর একটা সংস্কৃতি ছিল, সেটা হয়তো এখন কমে আসবে বা এই এখন দেখুন আমি আপনাকে বলি ৬২ জনের দল ছোট কি বড় আমি এটার খুব বিশদ বলতে পারবো না, তবে আমি আপনাকে এতটুকু বলি যেই মানুষগুলি ঠিক প্রয়োজন নিরাপত্তা সংশ্লিষ্ট এবং ইউএনএ তারাই গিয়েছেন। এখন এখানে দেখুন গতবার যখন প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি দল গিয়েছে সেখানে ছিল ৫৭ জন, সেই ৫৭ জনের সঙ্গে এবার ৬ জন পলিটিশিয়ান যুক্ত হয়েছেন ধরেন, তাহলে কত হয়? ৬৩ জন হওয়ার কথা, সেই জায়গায় একজন কম। চেষ্টা করা হচ্ছে যে এই সমস্ত জায়গায় একদমই কাজ নেই এই ধরনের মানুষকে ইনভলভ না করা। সো ওই জায়গাটা না মানে আলোচনার জন্য অনেক রকম আলোচনা করা যেতে পারে, এবং আনফর্চুনেটলি যেই চ্যাপ্টারটা আমি যেতেই চাই না সেটা হচ্ছে যে শেখ হাসিনার সময় এই সমস্ত সফরে কতজন যেতেন, এই জায়গাটা আমি যেতে চাই না। এরা দেশের মানুষও জানে, বা শেখ হাসিনার এই প্র্যাকটিসের সঙ্গে আমরা তুলনা করে আমরা তার চেয়ে ভালো অবস্থায় আছি এটা প্রমাণ করার কোনো কিছু নাই। তো আমার মনে হয় যে ৬২ জনের যে ব্যাপারটা এটা কোনোভাবে অ্যাভয়েড করা যেত কিনা আমি জানি না, কারণ ওখানে অনেস্টলি আমি যদি বলি আমি তো নিজে ছিলাম, আমরা কাউকে তো বসে থাকতে দেখিনি। আপনাদের প্রেস টিমের ৫ জন গিয়েছিল, এটি সঠিক? জি। ৫ জন যাওয়া কি জরুরি ছিল কিনা সেটা নিয়েও ব্যাপক আলোচনা। হ্যাঁ আলোচনা তো আছে, ৫ জন না, আমরা একটা পত্রিকায় দেখলাম একটা কলাম বা মতামত প্রতিবেদন এরকম লেখা হয়েছে, সেখানে প্রেস টিমের ৪১ জন গিয়েছে লেখা হয়েছে, ৪১ জন। দেখুন আমি আপনাকে পরিষ্কার বলছি যে এখানে আরো একটা বিষয় বলি, আপনার মানে জাস্ট মানুষও জানুক, জানলে কোনো অসুবিধা নেই, আপনারাও জানেন প্রধান উপদেষ্টার বা প্রধানমন্ত্রী ওই পদ তো এখানে প্রোটোকলে কয়েকজন লোক থাকে, প্রোটোকল অফিসার থাকে, প্রধান উপদেষ্টার কোনো প্রোটোকল অফিসার নাই, অ্যাসাইনমেন্ট অফিসার থাকে ৪-৫ জন, প্রধান উপদেষ্টার কোনো অ্যাসাইনমেন্ট অফিসার নাই। উনি চেষ্টা করেন যে একটা মানুষকে দিয়ে যত বেশি সম্ভব কাজগুলি সেরে ফেলা, যদি এই মানুষগুলিকে দিয়ে সেরে ফেলা সম্ভব হয়। দেখুন প্রধানমন্ত্রীর একজন স্পিচ রাইটার থাকে না, গত প্রধানমন্ত্রী সেটা সিনিয়র সেক্রেটারি পদমর্যাদায় একজন স্পিচ রাইটার ছিলেন। অর্থাৎ মানে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে আপনার মতে তাদের সবার পার্টিকুলার আমি অনেস্টলি বলছি আমি দেখি নাই যে একজন মানুষ বসে আছে কাজ নাই, এরকম বাস্তবতা নাই। এই প্রসঙ্গে আমার মনে হয় আপনার যা উত্তর দেওয়ার আপনি দিয়েছেন। আমরা যদি একটু গণভোটের বিষয় নিয়ে গতকাল থেকে আলোচনা হচ্ছে, গণভোটের বিষয়ে একটি মতৈক্য হয়েছে যেটি আমরা জেনেছি, কিন্তু গণভোট কখন হবে সেটি নিয়ে আবার এখন জামায়াত এবং বিএনপির মধ্যে দুরকম বক্তব্য পাওয়া যাচ্ছে। বিএনপি চাচ্ছে যে যেদিন সাধারণ নির্বাচন হবে সেদিনই গণভোট হয়ে যাক, কিন্তু জামায়াত আবার খুব কঠিনভাবে বলছে যে না, তারা চায় এটি আগে হোক। এই গণভোটের বিষয় নিয়ে যেহেতু আপনি সেখানে আলোচনায় উপস্থিত ছিলেন, আপনি নিশ্চয়ই আমাদেরকে আরেকটু বিস্তারিত জানাবেন যে সেখানে আসলে পরিবেশটি কেমন ছিল, কারণ রাজনীতিবিদরা অনেক সময় ভেতরে একরকমের থাকেন, আবার বাইরে এসে যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের মুখের ল্যাঙ্গুয়েজ অন্যরকম হয়ে যায়। সেই বিষয়টি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, যেহেতু আপনি ওই রুমে ছিলেন। তার আগে আমি রেজাউল করিম রনি আপনার কাছে যেতে চাই। আজ সোমবার সাংবাদিকদের সাথে আবার একটি সিইসির এক ধরনের সংলাপ ছিল বা কথোপকথন ছিল, সেখানে তিনি বলেছেন যে আমরা একটি স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যেতে চাই, একেবারে স্বচ্ছভাবে আয়নার মতো করে নির্বাচন করতে চাই। আয়না কি স্বচ্ছ? আর নির্বাচন কমিশনের এখনকার যে প্রস্তুতি এবং সরকারের এখনকার যে প্রস্তুতি, তাতে আপনি কতটা আশাবাদী যে আয়নার মতো স্বচ্ছ? ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের শুনছেন দেখছেন সবাইকে আমার সালাম, কৃতজ্ঞতা। দেখেন বাংলাদেশে ৩-৪ মাস আগে নির্বাচনের কথা বলাটা একটা পাপ ছিল, যে নির্বাচনের কথা বলছেন আপনি জুলাইয়ের বিরুদ্ধে, হ্যাঁ এত বড় ষড়যন্ত্র আর হইতে পারে না। ডেফিনেটলি নির্বাচনটা আপনি যদি গণতন্ত্র মিন করেন, যে কোনো মূল্যে নির্বাচন আপনি চাইলে 10 মিনিট আগে হইলেও দিবেন, তাতে করে গণতান্ত্রিক ইন্ডেক্সে আপনার উন্নতি করবেন। এখন এখানে প্রবলেম হলো যে নির্বাচন কমিশনের কাজ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া এবং সরকারের সহযোগিতায় একটা নির্বাচন হওয়া, কিন্তু এখানে আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে আছি, এই সরকারের মেয়াদটা অনির্ধারিত, এটা অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে নানা রকম সংস্কার নানা রকম শর্তের অধীনে
নির্বাচনের কথাটা বারবার উচ্চারণ করতে হয়েছে, যেটা খুবই আনফরচুনেট, যে অমুক হলে তারপরে নির্বাচন হবে, তমুক হলে তারপরে নির্বাচন হবে। যখন আপনি নির্বাচনকে কোনো একটা শর্তের অধীন আলোচনা করেন বা শর্তের অধীন রেখে বিবেচনায় করেন, তার মানে আপনি আসলে ডেমোক্রেসি মিন করেন না। এটা হলো একটা দিক। ফলে এখন নির্বাচনের জন্য যা যা দরকার, কিরকম শর্তের অধীনে নির্বাচন? এই সংস্কার হলে তারপরে নির্বাচন হবে, বিচার হলে তারপরে নির্বাচন হবে। বিচারের আগে যারা নির্বাচনের কথা বলে তারা জুলাইয়ের গাদ্দার, এগুলো আমরা শুনি নাই? শুনছি তো। তারপরে 7 মণ ঘি তারপরে নাচ, এই যে সংস্কৃতি, হ্যাঁ, এইটা তো ধরেন আপনার, তার মানে কি আপনি ডেমোক্রেসি মিন করেন না। আপনি ওই নির্বাচনবিহীন ক্ষমতা একটা হাসিনার মডেল। আপনি যত বড় নোবেল লরিয়েট নিয়ে আসেন, আপনি যত বড় রাজনীতিবিদ নিয়ে আসেন, যত বড় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নিয়ে আসেন, জনগণের ম্যান্ডেটবিহীন ক্ষমতা একটি হাসিনার মডেল। ফলে ক্ষমতা কখন বৈধ হয়? আপনার ধরেন একজন পুলিশের কাছে অস্ত্র থাকলে সেটা বৈধ হয়, আমার কাছে থাকলে কেন অবৈধ হয়? ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় বর্তমান নির্বাচন কমিশনের অধীনে, জনগণ কি তার ম্যান্ডেট দিতে পারবে বলে আপনার মনে হচ্ছে কিনা? এই জনগণ ম্যান্ডেট দিতে পারবে কিনা এই কথাটা 5 তারিখের আগে যে অর্থ বহন করতো 5 তারিখের পরে সেই অর্থ বহন করে না। কেন করে না? আপনার আমি বললাম যে 5 তারিখের পরে আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে আছি, এক্সট্রা কনস্টিটিউশনাল পিরিয়ড আমরা পার করছি, এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড। সেই পিরিয়ডের মধ্যে আপনি ডেমোক্রেসি রিস্টোর করবেন। সেখানে ম্যান্ডেট, এই যে আপনি যেটা বললেন যে এই যে আপনার জনগণের অংশগ্রহণ, পার্টিগুলোর অংশগ্রহণের বিষয়ে আলোচনা আসবে। আপনি যদি আওয়ামী লীগের মডেলের বাইরে একটা নির্বাচন দেখেন, বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচনটাই হলো ধরেন সবচেয়ে বড় সংস্কার। কেন? আপনি এখানে এই সরকার নির্বাচনের আগে, নির্বাচন অনুষ্ঠানের আগে নানা রকম প্রতিশ্রুতি, সংস্কার, নানা কার্যক্রম হাতে নিচ্ছে। সেই কার্যক্রমগুলো যদি আপনি লক্ষ্য করে দেখেন, সেটার সাথে জনগণ ডিরেক্ট কি উপকার পাচ্ছে, জনগণ ডিরেক্ট উপকৃত হয়েছে, এরকম জায়গায় আপনি খুব বেশি দেখাইতে পারবেন না। মানে যেগুলো আমি বলতে সাধারণ শ্রমজীবী, হ্যাঁ, কৃষিজীবী মানুষের যেগুলো তাদের দৈনন্দিন জীবন সংগ্রামের অংশ, সেখানে প্রভাব ফেলছে, সেরকম উদ্যোগ খুব বেশি আপনি দেখাইতে পারবেন না। তো সেই ক্ষেত্রে একটা আপনার এখন তারপর আওয়ামী লীগের প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আওয়ামী লীগের ব্যাপারে কোনো ফয়সালা হয়নি। এখন আওয়ামী লীগের যারা অপরাধী এবং সংগঠন হিসাবে আওয়ামী লীগের অপরাধের ব্যাপারটা বিচারের একটা বিষয় আছে, তারপর বাইরে যারা সাধারণ সমর্থক, তাদেরকে তো আপনার একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে সমাজ পুনর্গঠনে তাদেরকে আপনার নিতে হবে। আমি বলছি সাধারণ সমর্থক যারা ফৌজদারি অপরাধ করে নাই, গ্রামে গঞ্জে রয়ে গেছে লক্ষ কোটি কোটি মানুষ, হ্যাঁ, তারা ধরেন কেউ আওয়ামী লীগ ধরেন অভ্যাসে করছে, অনেকবার বিড়ি সিগারেট খায় না, অভ্যাসে, বদভ্যাসে, এরকম ধরেন, তা আপনি কী করবেন? মেরে ফেলবেন? তো তার তো একটা পুনর্গঠন প্রক্রিয়া লাগবে। পুনর্গঠন প্রক্রিয়া তাকে তো সামিল করতে হবে। এই জন্য আমরা রিকনসিলিয়েশনের কথা বলছিলাম, সে কথা শুনে নেই সরকার। ফলে এখন একটা প্রপার ইলেকশনই হলো রিকনসিলিয়েশন, এবং সেই রিকনসিলিয়েশনটা কীভাবে হবে? যখন আপনি এই ইলেকশনে যারা সাংগঠনিকভাবে ফ্যাসিস্ট মতাদর্শের অনুসারী তাদেরকে বাইরে রেখে, বাদ রেখে আপনি জনগণের অংশগ্রহণমূলক একটা নির্বাচন করবেন, এবং নতুন নতুন যে পার্টিগুলো থাকবে যারা বাংলাদেশপন্থী গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য রাজনীতি করবে, তারা সেই প্রার্থীগুলোর মধ্যে বা সেই দলগুলোর মধ্যে নিজেদের আপনার কি বলবো যে আপনার অংশগ্রহণ নিশ্চিত করার মধ্যে দিয়ে এক ধরনের রিকনসিলিয়েশন করে ফেলবে। তা না করে আপনি যদি ধরেন এতদিন বিএনপি জামাত হিসেবে যেভাবে আখ্যায়িত করে, হ্যাঁ, তাদেরকে ভিকটিম বানানো হয়েছে, একইভাবে যদি এখন আওয়ামী লীগকে করা হয়, তাহলে তো সমাজ পুনর্গঠন হবে না, জাতি গঠন হবে না। এখন আমাদের যে স্টেজে আসি, আপনার এই পয়েন্টটা বলে শেষ করব, সেটা হলো দলীয় স্বার্থের রাজনীতি করার সুযোগ নাই। এখন আমাদের একটা জাতীয় স্বার্থের রাজনীতি লাগবে, এবং জাতীয় স্বার্থের রাজনীতির জন্য আমাদের হলো একটা গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য ইলেকশন লাগবে। সেই ইলেকশনে সমস্ত দলকে পার্টিসিপেট করা নট নেসেসারি, সমস্ত দল পার্টিসিপেট করা মানে ইনক্লুসিভ ইলেকশন। এইটা হলো আপনারা ধরেন যে একটা নরমাল সাধারণ অবস্থায় কথাটার যে মিনিং, নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে পারছেন যে সেরকম একটা নির্বাচন কমিশনের উপর আস্থা রাখার, একটু ছোট করে এবং সহজ করে, নির্বাচন কমিশনের উপর আস্থা রাখার ব্যাপারটা আগাম বলা যাবে না, কারণ এই নির্বাচন কমিশন আন্ডারে আপনি এমন কোনো কি বলবো যে নির্বাচন আমরা এখন অনুষ্ঠিত হতে দেখি নাই যার মধ্যে দিয়ে আমি এটা অ্যাসেস করতে পারবো যে হ্যাঁ আস্থা রাখলাম বা রাখলাম না। সেইটা রাখা যাবে টোটাল গভর্নমেন্টের প্রক্রিয়ার উপর দিয়ে, এবং এই নির্বাচন কমিশন ডেফিনেটলি একা একটা ভালো নির্বাচন করতে সক্ষম না, কারণ আমরা এখন আইন শৃঙ্খলা অবস্থার কথাই যদি আপনি বলেন, সেটা কি পুরাপুরি একটা সন্তোষজনক অবস্থায় আসছে নাই। ফলে একটা সুষ্ঠু ইলেকশন এটা সম্মিলিত শক্তির অপেক্ষা না, এটা সম্মিলিত এফোর্টের মধ্যে দিয়ে করতে হবে। রাজনৈতিক দলগুলো, সরকার
এবং আমাদের এই অভ্যুত্থান এবং যারা আমাদের ধরেন যে সহযোগী জি, আমার সংগঠন মনে হয়- শক্তি আমার দেশি মনে বিদেশি সম্মিলিতভাবে একটা ইলেকশন করা, যে ইলেকশনটা কোনো ইলেকশনই 100% প্রপার হয় না হয়তো, কিন্তু বাংলাদেশের আগামী দিনের যে ইলেকশনটা সেটা কেন জরুরি, সেটা শুধুমাত্র যদি দলগুলোর জন্য না, জনগণের জি, ভোটাধিকার কেন নিশ্চিত জরুরি করতে সেটা আপনি পারেন। ব্যাখ্যা করে ফেলেছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার কাছে যেতে চাই। সরকারের ভেতর যেমন অনেক সরকার সেটি নিয়ে আলোচনা হচ্ছে, এরকম বিএনপির ভেতরেও এখন অনেক বিএনপি এই ধরনের একটা আলোচনাও হচ্ছে। যেমন ব্রাহ্মণবাড়িয়া 2, যেখান থেকে আপনি প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছেন বিএনপির হয়ে, সেখানে আপনাকে বহিরাগত ঘোষণা করে আপনাকে ঠেকাতে মনোনয়ন প্রত্যাশী 7 নেতা এক হয়েছেন, এরকম একটি খবর আমরা দেখতে পাচ্ছি। এটি কি ঠিক? না, এটি ঠিক নয়। 7 জন বা 8 জন নেতা একসাথে বসেছেন, তারা একবারও বলেননি যে আমরা রুমিন ফারহানাকে ঠেকাতে চাই। এটি কেন মিডিয়ার মনে হলো তারা আমাকে ঠেকানোর জন্য বসেছেন আমি জানি না। 2 হলো, বিএনপি অনেক বড় একটি রাজনৈতিক দল। আপনি ব্রাহ্মণবাড়িয়া 2-র কথা বলছেন, আমি 300 আসনের 300টাতে চ্যালেঞ্জ দিয়ে বলছি 3 থেকে 10 জন প্রার্থী প্রত্যেকটা আসনে আছে এবং তারা কম বেশি সকলেই জনপ্রিয়। 3 হচ্ছে দল 15 বছর ক্ষমতায় ছিল না, বাংলাদেশে কোনো রাজনীতিই ছিল না। দল ক্ষমতায় ছিল না কথাটা তো আসলে হলো না, আমি ভুল বলেছি। বাংলাদেশে কোনো পলিটিক্স ছিল না, বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি, বাংলাদেশে মানুষ রাজনীতি বিমুখ হতে হতে নিজেকে গুটিয়ে নিয়েছিল। সো এই 15 বছরে অনেক নতুন নেতা তৈরি হয়েছে, এই 15 বছরে অনেক ত্যাগী নেতা তৈরি হয়েছে, না হলে দলটা কিন্তু টিকতো না। এই 15 বছরে কোনো কোনো নেতার যেমন গুম হয়েছে, পরিবারের সদস্যরা হারিয়ে গেছে, কারো কারো নখ তুলে ফেলা হয়েছে, কাউকে কাউকে আয়না ঘরে রাখা হয়েছে বছরের পর বছর, আবার কোনো কোনো নেতাকে আমার মতন মানসিকভাবে পঙ্গু করে ফেলবার জন্যে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভৎস রকম আক্রমণ হয়েছে। আমার নিজের বিরুদ্ধে আছে 10টা মামলা, এর মধ্যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা আছে 7টা, খুনের মামলা আছে 3টা 28 অক্টোবরের পরে। সুতরাং আপনি কার ত্যাগ কম কার ত্যাগ বেশি এটা আপনি কি দিয়ে যাচাই করবেন? সো দলের প্রত্যেকটা নেতাকর্মী মনে করছেন, এবং সেটা আমি কোনো দোষের কিছু দেখি না, আমি সবচেয়ে বড় ত্যাগী। এখন দল কি কি ক্রাইটেরিয়া দেখে মনোনয়ন দেবে, এটা কিন্তু দল কি প্রক্রিয়ায় সবচেয়ে বড় ত্যাগী হ্যাঁ। নেতাকে বের করবে? এটা কিন্তু আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন। 1, সেই নেতা এলাকার সাধারণ মানুষের সাথে কতটুকু গ্রহণযোগ্য, সাধারণ মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্য। নট অনলি নেতাকর্মী, উনি হেসে এটাও ক্লিয়ার করেছেন যে শুধুমাত্র নেতাকর্মী হলে হবে না, নেতাকর্মী আর কয়জন একটা এলাকায়, সাধারণ ভোটার, তার মধ্যে শ্রমজীবী মানুষ আছে, শিক্ষক আছে, চিকিৎসক আছে, সাধারণ খেটে খাওয়া মানুষ আছে, দোকানদার আছে, দোকান মালিক আছে, মানে একটা এলাকায় গ্রামে গঞ্জে যা যা থাকতে পারে তাদের সকলের কাছে গ্রহণযোগ্য সেটা আপনি ব্যক্তিকে কিভাবে জানবেন? বিএনপি জরিপ সর্বোচ্চ হচ্ছে, পর্যায়ের নেতারা সেটা কিভাবে জরিপ জানবেন? হচ্ছে, আপনি কি মনে করেন প্রত্যেকটা দল জরিপ করছে, ইন্টারনাল এন্ড এক্সটার্নাল জরিপ, সরকার জরিপ করছে, সরকারি সংস্থাগুলো জরিপ করছে, গোয়েন্দা সংস্থা জরিপ করছে। আমরা যদি গোয়েন্দা সংস্থা সরকারি সংস্থার জরিপ সরিয়েও রাখি, প্রত্যেকটা দল কয়েকটা করে জরিপ করছে, একটা জরিপ না দোলা, প্রত্যেক 3 মাস 4 মাস পর পর এক একটা দল জরিপ করছে। সো আমরা যেটা মনে করি যে অমুক মনোনয়ন কেন পেয়ে গেল, তমুক মনোনয়ন কেন পেয়ে গেল, এটার কারণ হচ্ছে লোকালিটিতে লোকাল পিপলের মধ্যে তার গ্রহণযোগ্যতা কতটুকু। 1, 2 হচ্ছে দলের প্রতি তার ডেডিকেশন এবং তার ত্যাগ কতটুকু। এটা তো একটা দলের কাছে তথ্য আছেই, এটার জন্য তো আর রকেট সায়েন্সের দরকার নাই। 3 হচ্ছে আগামীতে সরকার গঠন করতে হলে কিংবা আগামীতে পার্লামেন্টে যেতে হলে কেবলমাত্র দলের জন্য ত্যাগ কিংবা জনপ্রিয়তা খুবই প্রয়োজন, না হলে তো ভোটে জিততেই পারবে না, কিন্তু তাকে একজন পার্লামেন্টেরিয়ান হয়ে উঠতে হবে। আমরা যে দেখে দেখে রিডিং পড়তে না পারা এমপিদের দেখেছি, কিংবা ধরুন কিছু কিছু এমপিকে আমরা হাসির খোরাক বানিয়ে ফেলেছি যে আমি চাই
আমি মানে জাতীয় পার্টির একজন এমপির কথা আসলে আমার মাথায় ঘুরতেই থাকে, কারণ ওনার ভিডিওটা আমার মন খারাপ হলেই আমি দেখি। এত মজার ভিডিও, বিশ্বাস করেন টম অ্যান্ড জেরি কার্টুনও এত মজার না। উনি বলেছেন এই প্রধানমন্ত্রীকে নিয়েই দেশ চলবে, উনি এবং ওনার পরিবারের সদস্যরাই দেশ চালাবে, এবং তিনি আছেন স্ট্রং, পার্লামেন্ট ধরে আছেন, বিরোধী দলের নেত্রী আছেন, মানে রওশন এরশাদকে বলছে। এরকম একটা পার্লামেন্টেরিয়ান আগামীর বাংলাদেশ মানবে না। সো রুমিন ফারহানা, the তাহলে party has to আপনি be আপনি very, very যদি careful. আপনি যদি মনোনয়ন না পান সেক্ষেত্রে আপনি সেটি মেনে নেবেন কিনা? ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে যদি আপনি বিএনপির মনোনয়ন না পান সেটি আপনি মেনে নেবেন কিনা? একটা বিরতি থেকে ফিরে এসে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। দর্শক, ইস্পাহানী মির্জাপুর মুক্তবাক অনুষ্ঠানে আবারও ফিরে এলাম। রেজাউল করিম রনি, এবার আপনাকে দিয়ে শুরু করতে চাই। একটু যদি ছোট করে আমাকে উত্তর দেন। মুফতি আমির হামজা, তিনি কুষ্টিয়া 3 আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী, এবং তিনি বলেছেন যে আমেরিকা অলরেডি চাচ্ছে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় জামায়াতে ইসলামী আসুক। আপনি কি এই ধরনের কোনো আলামত দেখতে পাচ্ছেন কিনা যে পশ্চিমা শক্তিগুলো জামায়াতে ইসলামী বা কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে চায়? তার মানে দেখেন, মুফতি আমির হামজা আমার অত্যন্ত প্রিয় একজন আপনার বক্তা। ওনার ওয়াজ আমি মন খারাপ হইলেই শুনি, এবং উনি বিখ্যাত হয়েছে ওই যে আপনার দেখতেছে জাহাঙ্গীরনগরে আপনার সকালবেলা উনি যাই দেখে যে মদের বোতল দিয়ে আপনার কুলি করতেছে, যদিও আপনার জাহাঙ্গীরনগর ডিপার্টমেন্টটা ওই সময় খোলাই হয়নি। সো আরেকটা হলো যে রাজনীতির ব্যাপারে আপনার মুফতি আমির হামজার বিষয় নিয়ে কথা বলতে হবে কেন টকশোতে? প্রথম কথা হলো এটা যদি বিনোদন ক্যাটাগরিতে একটা বিনোদন শো হয় তাহলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, বিনোদন ক্যাটাগরিতে আমরা লাভ করতে পারি এটা। হ্যাঁ, আমার মনে হয় এই জন্য এই বিষয়টি নিয়ে এখন কথা হচ্ছে, কারণ হচ্ছে যে সম্প্রতি আমরা দেখছি যে অনেকগুলো দেশের রাষ্ট্রদূত জামায়াতে ইসলামের নেতাদের সঙ্গে দেখা করেছেন, এবং তারাও সেটি বলছেন, এবং মিডিয়াতেও সেই খবরগুলো আসছে, এবং এই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে যে জামায়াতকে অন্যান্য বারের চেয়ে এবার বেশি গুরুত্ব পাচ্ছে। জামাতের সাথে এর আগেও বৈঠক করছে কম বেশি, এবার হয়তো বেশি করতেছে এবং বেশি চোখে পড়ছে যেহেতু পরিস্থিতি চেঞ্জ হয়েছে, আওয়ামী লীগ নাই। এটা একটা আরেকটা হলো যে রাজনীতি এখানে কে ক্ষমতায় আসবে না আসবে, এটা মুফতি আমির হামজা হয়তো ট্রাম্পের বন্ধু মানুষ, ট্রাম্প সকাল বিকাল তারা ফোন করে জানায় যে আপনাদের ক্ষমতা আনার জন্য আমি হোয়াইট হাউসকে প্রস্তুত রাখছি, সেটা একটা হইতে পারে। তো তাহলে বাংলাদেশের রাজনীতি কে ক্ষমতায় আসবে না আসবে এই সিদ্ধান্ত ট্রাম্প মোদি দিবে? তাহলে মোদি দিলে যদি এটা সমস্যা হইতো, হ্যাঁ, ব্যাপক সমস্যা, সমালোচনা আপনারা করছেন, তো এখন আপনারা কোন সাহসে, কোন মুখে, আপনার তো লজ্জা হওয়া উচিত, কিভাবে বলেন যে আমেরিকা চায় যে জামাত ক্ষমতায় আসবে? আমেরিকা যদি চায়ও জামাত ক্ষমতায় আসবে এবং সেটা জামাতের একজন নেতা হয়ে, সংসদ সদস্য পদপ্রার্থী হয়ে আপনি যদি বলেন, তাহলে তো আপনার রাজনীতি বলে আর কিছু থাকে না। কারণ এর আগে মোদি চেয়েছিল কে ক্ষমতায় আসবে, সেটা যদি অন্যায় হয়ে থাকে, সেটার প্রতিবাদ যদি আমরা সম্মিলিতভাবে করে থাকি, আজকে ট্রাম্প চায় বা আমেরিকা চায় যে জামাত ক্ষমতায় আসবে, এবং এটা গর্বভরে আপনারা যখন প্রচার করেন, আপনার তো রাজনীতি বলে কিছু থাকে না, আপনার রাজনীতি নাই। তার মানে আমরা এখানে 5 তারিখের পরে এখানে যে গণ অভ্যুত্থানটা হয়েছে, সেটা কি আমেরিকান মানুষ এসে গণ অভ্যুত্থান করে দিয়ে গেছে, জীবন দিচ্ছে? এটা বাংলাদেশের মানুষ করছে। এখানে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিবে কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতায় যাবে না, সেটা তো আমেরিকা সিদ্ধান্ত নেবে না। জামাত ক্ষমতায় যাবে কিনা এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বাংলাদেশের জনগণের নাই, তাহলে এটা ট্রাম্পের কাছে চলে গেছে, এখন আমেরিকার আসছে। তাহলে এটা ভালো, এটা আমরা জানলাম যে আমরা এখানে 5 তারিখের পরে বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলো রাজনীতি চাই। আরেকটা হলো যে জামাত ইসলাম যে ধরনের রাজনীতির কথা বলতেছে, আপনি মানে যে বক্তার কথা বললেন, বাংলাদেশপন্থী রাজনৈতিক দল কোনগুলো যদি একটু বলেন আমাকে? বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলো সবগুলোই 5 তারিখের পরে, মানে আওয়ামী লীগ ছাড়া, কিন্তু সেটা তাদের প্রমাণ করতে হবে। এখন ক্ষমতায় আসার জন্য যখন কেউ বলবে যে আমেরিকা আমাদেরকে মানে দেখতে চায় ক্ষমতায়, হ্যাঁ, তাহলে বুঝবো যে আপনি বাংলাদেশপন্থী রাজনৈতিক দল হিসাবে আপনি বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করছেন। আপনি যদি বলতেন যে হ্যাঁ বাংলাদেশের মানুষ চায় আমরা ক্ষমতায় আসি, দেখতে চায়, কোনো সমস্যা ছিল না। আপনি কিভাবে বলেন যে আমেরিকা চায় জামাত ক্ষমতায় আসুক? আমেরিকা চাওয়া, আমেরিকা চায় বা বাংলাদেশের বাইরের কোনো একটা শক্তি চায় কোনো একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসুক, এইটা হলো ওই রাজনৈতিক দলের বাংলাদেশের রাজনীতি করার অযোগ্যতা, তার রাজনীতি করার ম্যান্ডেট হারায় যাওয়া উচিত। সহজ কথায়, সেটা যে দেশই হোক, তার রাজনীতি করার আর মোরাল কোনো রাইটস, মোরাল কোনো এখতিয়ার থাকে না, কারণ সে জনগণের রাইটসকে, জনগণের ক্ষমতাকে বাই দিস টাইম আন্ডারমাইন করে বসে রয়েছে। ফয়েজ আহমেদ, আপনার কাছে আসতে চাই, যে প্রসঙ্গে তখন জিজ্ঞেস করেছিলাম যে গতকাল তো এই আলোচনার সময় আপনি সেখানে উপস্থিত ছিলেন।
গণভোট নিয়ে যে আলোচনাটি হয়েছে, বলা হচ্ছে যে সেটি বিষয়ে মতৈক্য হয়েছে। একটু যদি আমাদেরকে পরিষ্কার করে বলেন যে গণভোটটা আসলে কি বিষয়ে হবে, এবং এই গণভোটের পর যদি গণভোটে জুলাই সনদের পক্ষের শক্তিও বিজয়ী হয় এবং তারপরে সাধারণ নির্বাচনে যদি এমন এমপিরা সংখ্যাগরিষ্ঠ হন যারা জুলাই সনদের বিপক্ষে আছেন, তাহলে সেই ক্ষেত্রে আসলে কিভাবে তাদেরকে বাধ্য করবেন যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে? না, সেটা তো হচ্ছে যে গণভোটের সঙ্গে এখানে মূল প্রশ্ন যেটা, সেটা আমি একটু যদি ব্যাকগ্রাউন্ড থেকে আপনাকে বলি, সেটা হচ্ছে আমাদের পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে কিন্তু এক একটি দল এক এক অবস্থানে খুব রিজিড অবস্থায় ছিল। কিন্তু একটা ডেভেলপমেন্ট সেটা হচ্ছে সবগুলি রাজনৈতিক দল মনে করে জুলাই সনদের একটি আইনি ভিত্তি প্রয়োজন। সে আইনি ভিত্তির নানান ধরনের প্রস্তাব এসেছে, তার মধ্যে একটি প্রস্তাব হচ্ছে গণভোট। এই গণভোটের বিষয়ে সবগুলি রাজনৈতিক দল এক হয়েছে। অধিকাংশ রাজনৈতিক দল বলছে যে সাধারণ নির্বাচন যেদিন অনুষ্ঠিত হবে সেই একই দিন হয়তো ভিন্ন ব্যালটে গণভোটটা অনুষ্ঠিত হতে পারে। গণভোটটা কি প্রেক্ষাপট, সেটা হচ্ছে যে জুলাই সনদে গৃহীত যে সমস্ত সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলি পরবর্তী সংসদ একটা নির্দিষ্ট হাতে সময় বলে দিবে। সেটা যেই গণভোটের জন্য যেই প্রজ্ঞাপন হবে বা যেই ধরনের আইনি ভিত্তি তৈরির ব্যবস্থা হবে তার আলোকে লেখা থাকবে। সেই সময়ের মধ্যে এই যে প্রস্তাবগুলি সব রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত এসেছে সেগুলি বাস্তবায়ন করবে পরবর্তী পার্লামেন্টের জন্য। এখন যেটা হচ্ছে যে এই গণভোটের প্রক্রিয়াটার চূড়ান্তকরণ এবং গণভোটের ঠিক কী টেক্সটটা লিখিত থাকবে গণভোটের জন্য, ব্যালটে কি মানুষের কাছ থেকে কি মানুষকে পুরো জিনিসটা জানানোর প্রক্রিয়াটা কি হবে, এগুলি নিয়ে সামনের দিনগুলিতে এটা চূড়ান্ত হবে। আশা করা যায় খুব অল্প সময়ের মধ্যে এই প্রক্রিয়াটা চূড়ান্ত করার মধ্য দিয়ে একটা সিদ্ধান্তে আসা সক্ষম গণভোট হবে। কবে হবে সেটা আমরা কবে নাগাদ জানতে পারবো? আশা করা যায় সপ্তাহ খানেকের মধ্যে হয়তো জানা সম্ভব হবে, এটা যে প্রক্রিয়ায় কাজ করছে আর কি এখন। রুমিন ফারহানা, যে বিষয়গুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, যদি গণভোটে জুলাই সনদের পক্ষে জনগণ রায় দেয়, তাহলে নোট অফ ডিসেন্টের যে বিষয়গুলো সেগুলো আসলে কিভাবে মীমাংসা হবে? দেখুন, গণভোটের ব্যাপারে আমি নিজে খুব পরিষ্কার নই। কেন নই? 84টা বিষয়ে আমাদের ঐক্যমত কমিশনে আলোচনা হয়েছে, ধারা 84টা। এর মধ্যে 34টা বিষয় কনস্টিটিউশন রিলেটেড, এবং এই 34টা কিভাবে ইমপ্লিমেন্টেড হবে না হবে সেটা নিয়ে আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে দলগুলোর মধ্যে। এখন আপনি ব্যালটে কি করবেন? আপনি কি ব্যালটে 84টা ধারা দেবেন? নিশ্চয়ই নয়। তাহলে একটাই প্রশ্ন থাকবে, আপনি কি সংস্কারের পক্ষে নাকি পক্ষে নন। সো যেই মুহূর্তে আপনি হ্যাঁ ভোট দিচ্ছেন তার মানে আপনি রিফর্মের পক্ষে, এবং আমার মনে হয় যে বাংলাদেশের 99% ভোটই হ্যাঁতে যাবে। এমন কোনো দল নাই যারা বলছে যে না, রিফর্ম আমরা চাই না। সকলে রিফর্ম চায়, কেউ হয়তো এভাবে চায়, কেউ হয়তো একটু অন্যভাবে চায়, কিন্তু রিফর্ম সবাই চায়। এখন যেই দল সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা যেই জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমার মনে হয় না যে সেগুলো প্রতিপালন করার ব্যাপারে তাদের কোনো বাধ্যবাধকতা থাকবে, কারণ তারা তো এই আলোচনার মধ্যেই বলে দিয়েছে যে এই বিষয়গুলোতে তারা একমত হচ্ছে না। তাহলে গণভোটের তাৎপর্যটা কি থাকছে? গণভোটের বাকি বিষয়গুলোতে তো এমনিতেও আপনারা একমত হয়েছেন, যে বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেগুলো বাস্তবায়িত হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু আমাদের যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে যে এই যে 84টা বিষয় সংস্কারের, এই 84টার ব্যাপারে পলিটিক্যাল পার্টিগুলো একমত হয়েছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই পলিটিক্যাল পার্টিগুলো জনগণের ম্যান্ডেট নিয়ে না রাজি জনগণের ম্যান্ডেট নিয়ে কথা না বলছে, ততক্ষণ পর্যন্ত আপনি আসলে এটাকে তো জনগণের কথা ধরতে পারেন না। এখন যারা ঐক্যমত কমিশনে বসছে তারা তো আসলে কেউ মানুষের ভোট নিয়ে ইলেক্টেড হওয়া মানুষ নন। সো তারা তাদের মতটা দিচ্ছেন, কিন্তু আদৌ এই সংস্কার মানুষ চাইছে কি চাইছে না সেটা আসলে সরাসরি কেবলমাত্র দেশের মানুষই বলতে পারবে। সে কারণেই গণভোটের বিষয়টা সামনে আসছে। জি রুমিন ফারহানা, আরেকটি বিষয় যেটি নিয়ে অনেক বেশি এখন আলোচনা হচ্ছে, যেহেতু সামনে নির্বাচন এবং নির্বাচনে যেহেতু বিএনপি এবং জামায়াত তাদের নির্বাচনের প্রস্তুতি নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, এবং যেটি অনেক জায়গায় আপনি জানেন যে বলা হচ্ছে যে জামায়াত আরও 1 বছর আগে থেকে তাদের নমিনেশন ঠিক করে রেখেছে যে কারা নমিনেশন পাবে। বিএনপি এখনো পর্যন্ত, আপনি যেমন একটু আগেই বলছিলেন যে এক একটি আসনে প্রায় 7 থেকে 10 জন প্রার্থী আছেন যারা মনে করেন যে আমাকেই দলের নমিনেশন দেওয়া উচিত। এই বিষয়টি আসলে ঠিক কিভাবে বিএনপি এই নির্বাচনের আগে সুরাহা করবে, সেটি কি তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে কিনা? আর যে প্রশ্নের উত্তর আপনি চাইলে দিতে পারেন সেটি হচ্ছে যে আপনার যে আসন ব্রাহ্মণবাড়িয়া 2, আপনি যেমন বলছিলেন যে জনমত জরিপ করে সেখান থেকেই
যেহেতু নমিনেশন দেয়া হবে, তার মানে কি এই যে দল যদি নমিনেশন নাও দেয় সেটি আপনি মেনে নেবেন? আচ্ছা, প্রথম প্রশ্নটা কি ছিল? প্রথম প্রশ্নটা ছিল যে এইবার এই মনোনয়ন প্রক্রিয়াটা ঠিক বিএনপি আসলে কিভাবে হ্যান্ডেল করবে, যেহেতু জামায়াত অলরেডি 1 বছর আগে থেকে করে তারা সেখানে প্রচারণাও শুরু করে দিয়েছে। আমাদের দলের একটা সিদ্ধান্ত এসছে এরকম যে যারা সরকারে যাবে, এমপি প্রার্থী হবে, মন্ত্রিত্ব পাবে কেউ কেউ, তারা দলের কোনো গুরুত্বপূর্ণ পদে তাদেরকে আর মানে এলিভেটেড করা হবে না, প্রমোশন দেওয়া হবে না। আর যারা এমপি হচ্ছেন না বা যাদেরকে নমিনেশন দেওয়া হবে না কিংবা সরকারে রাখা হবে না, তারা দলের মূল দায়িত্বে থাকবেন। সো এই যে কনসেপ্টটা, এটাতে হয় কি সকলকেই কম বেশি অ্যাকোমোডেট করা হয় যে ঠিক আছে তোমাকে আমি নমিনেশন দিলাম না, বাট তোমাকে আমি দলের একটা ভালো পজিশনে দিলাম। আর তোমাকে হয়তো এমপি ক্যান্ডিডেটে দিচ্ছি না, তোমাকে আমি উপজেলা চেয়ারম্যানের জন্য আমি তোমাকে নমিনেশন দিচ্ছি। আমাদের দেশে যেহেতু স্থানীয় সরকার নিয়ন্ত্রণটা এমপির হাত দিয়ে হয় এবং এমপিরা যেহেতু তাতে খুশি, কারণ স্থানীয় সরকারের কোটি 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 টাকার ডিলিং এর মধ্যে তারা নিজেকে জড়াইতে পারে, সো সে কারণে তারা আসলে স্থানীয় সরকারটা ছাড়তে চায় না। কিন্তু একটা উপজেলা চেয়ারম্যানের যেই কাজ, সেটা মূলত একজন এমপি করে, এটা আসলে করার কথা না। এমপি হচ্ছে ল মেকার, পলিসি মেকার, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তারা তাদের মতামত দেবে। কিন্তু এই কোথায় কোন রাস্তায় কত বরাদ্দ যাবে, কয়টা টিন যাবে আর কয়টা যাবে, প্রতিবন্ধী কার্ড যাবে, এটা কিন্তু এমপির কাজ না, কিন্তু এমপি এটা করে, কারণ এটা কিন্তু কিছু কিছু ফাইন্যান্সিয়াল লাভ আছে। সো এই যে এই ডিফারেন্সটা মেক করা যে ঠিক আছে তোমাকে আমি ল মেকার বানাচ্ছি না সঙ্গত কারণেই, কিন্তু তোমাকে আমি উপজেলা চেয়ারম্যান দিচ্ছি কিংবা তোমাকে আমি দলের একটা ভালো পদে আনছি, এটাও কিন্তু একটা রিওয়ার্ড। এটাও কিন্তু এই যে ত্যাগ সহ অন্যান্য যেই মানে ক্রাইটেরিয়াগুলো আমি দিলাম সেটা স্যাটিসফাই করে। আর সো ফার আই এম কনসার্নড, এই উত্তরটা আসলে আমি বহুবার দিয়েছি, যেহেতু এখনো একেবারেই কোনো রকম কোনো দলের মিটিংও হয়নি, এখনো শরিকদের কোন আসন ছাড়বে সেটাও আমরা জানি না, কিংবা দল কাকে কোন আসন থেকে মনোনয়ন দেবে সেটাও আমরা জানি না। সুতরাং আমার মনে হয় এই ব্যাপারে কমেন্ট করাটা খুবই ইটস টু আর্লি। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই এবং অন্যদের কাছেও এটি আমি জানতে চাইবো, সেটি হচ্ছে যে আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি 17 বছর পর গণমাধ্যমে ইন্টারভিউ দিয়েছেন এবং স্বাভাবিকভাবেই সেটি সবার অনেক মনোযোগ কেড়েছে। সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে উনি বিবিসি বাংলা এবং ফাইন্যান্সিয়াল টাইমস দুটো যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যমকে উনি ইন্টারভিউ দিলেন। সবসময় কেন আমরা দেখি যে আমরা শেখ হাসিনার সময়ও দেখেছি যে উনি বিদেশি গণমাধ্যমে ইন্টারভিউ দিতে বেশি স্বচ্ছন্দ বোধ করতেন, স্বাচ্ছন্দ্য বোধ করতেন। এরপরে আমরা দেখলাম যে প্রফেসর ইউনূসও তাই করছেন। এখন আমরা দেখলাম যে জনাব তারেক রহমানও বিদেশি গণমাধ্যমকে বেছে নিলেন। এটার কারণটা কি আসলে? দেশি গণমাধ্যমে ইন্টারভিউ দিতে আসলে কেন এত অনীহা? না, একদমই অনীহা না। দেখুন, দেশে অনেকগুলো গণমাধ্যম আছে। আজকে যদি উনি চ্যানেল 24-কে ইন্টারভিউ দিতেন, তাহলে বাকি যে চ্যানেলগুলো আছে তারা প্রত্যেকে মনক্ষুণ্ণ হতেন এবং ভাবতেন যে কেন চ্যানেল 24, ওয়াই স্পেসিফিক্যালি চ্যানেল 24। কিংবা তিনি যদি আরেকটা কোনো চ্যানেলকে দিতেন তাহলে অন্য চ্যানেলগুলো মনক্ষুণ্ণ হতো, এবং এটা স্বাভাবিক মনক্ষুণ্ণ হওয়াটা। এবং দীর্ঘ 17 বছরের যেই গ্যাপটার কথা আপনি বলছিলেন, আজকে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই এটা স্পষ্ট করেছেন। তিনি বলেছেন যে আমি তো কথা বলেছি, কিন্তু বাংলাদেশের আইন এমনই করা হয়েছিল ফ্যাসিস্টের সময় যে আপনারা চাইলেও সেটা প্রকাশ করতে পারেন নাই, প্রচার করতে পারেন নাই। আমি তো জনসমাবেশগুলোতে ভাষণ দিয়েছি, সত্যি তো উনি জনসমাবেশগুলোতে ভাষণ দিয়েছেন, উনি আমাদের কর্মী সমাবেশগুলোতে সব সময় কথা বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা উনি স্কাইপের মাধ্যমে উনি যেটা করতেন, ওনার বক্তব্য তো ফেসবুকে সব সময় ছিল, কিন্তু সেখান থেকে কোনো অংশ নিয়ে প্রচার করা বা প্রকাশ করা এটা বাংলাদেশে গণমাধ্যমের পক্ষে সম্ভব ছিল না। সো এই কারণেই এই 17 বছরের একটা গ্যাপ তৈরি হয়েছে। কিন্তু তিনি নিজেই বলেছেন তিনি খুব দ্রুতই বাংলাদেশে আসবেন, তিনি নির্বাচনে অংশ নেবেন, এবং বিএনপির ব্যাপারে আমরা সকলেই আশাবাদী যে বিএনপি এককভাবেই সরকার গঠন করতে পারবে, কোনো দলের সঙ্গে জোট করবারও খুব একটা প্রয়োজন হয়তো হবে না বিএনপি এককভাবেই সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠন করতে পারবে। তবে একই সঙ্গে তিনি এটাও ক্লিয়ার করেছেন যে সকলকে তিনি সঙ্গে নিয়ে সরকারটা চালাবেন, এবং বাংলাদেশে গত 17 বছরে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলো ছাড়া, মানে 14 দল ছাড়া আর সকল দল কিন্তু কম বেশি সাফার করেছে। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যারা বিএনপির সঙ্গে গণতন্ত্র মঞ্চ বা 12 দলীয় জোট বিএনপির সঙ্গে আন্দোলনে ছিল, তাদের প্রত্যেককে নিয়েই কিন্তু আগামী সরকার
গঠন করা হবে। আর উনি যখন দেশে ফিরবেন তখন তো আপনাদের সবার কাছেই উনি কথা বলবেন, সবার সামনে উনি ওনার বক্তব্য দেবেন এবং সম্ভবত তিনি একটা প্রেস কনফারেন্স করবেন, তিনি বাংলাদেশে ফিরে প্রেস কনফারেন্স করবেন। জনাব ফয়েজ আহমেদ, আপনার কাছে যেতে চাই। এনসিপির নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক, ওনার একটি বক্তব্য আপনি নিশ্চয়ই বুঝেছেন আমি কোন বক্তব্যের কথা বলছি। উনি বলেছেন যে উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজো করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছে, এটা আমাদের অনেক পোহাতে হচ্ছে এবং পোহাতে হবে। পুরো সরকারই কি আসলে সেফ এক্সিট নিয়ে, আপনারা কি সেফ এক্সিট নিয়ে চিন্তিত? আপনি উপদেষ্টা নন না, দেখুন, আমার কাছে সরকারের কোনো উপদেষ্টার অ্যাপ্রোচে মনে হয়নি কেউ সেফ এক্সিট নিয়ে চিন্তিত। এই সরকারের সৃষ্টি একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে। এই সরকারের যারা দায়িত্ব নিয়েছেন তারা জেনে শুনে বুঝেই দায়িত্ব নিয়েছেন, কি পরিস্থিতিতে কোথায় দায়িত্ব নিচ্ছেন। সুতরাং এখানে এমন কোনো উদ্বেগ, উৎকণ্ঠা বা এমন কোনো পরিস্থিতি সামনে আসন্ন নয়। এই অনুষ্ঠানে একজন এনসিপির নেতা এসে কিন্তু একজন উপদেষ্টার নামও বলেছেন, যার ফলে যদি কারো সুনির্দিষ্ট নাম বলে থাকে আমি আপনাকে রিকোয়েস্ট করব যে ওই ব্যক্তির কাছ থেকে শোনা, তার বক্তব্যটা আমি না দিই। তো এটা নিয়ে সেফ এক্সিট নিয়ে চিন্তিত নয়। জনাব নাহিদ ইসলাম, তাকে আমি দুইভাবে দেখি। প্রথমত, উনি জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় পোস্টার বয় আমার কাছে মনে হয়। বিকজ উনি যেদিন শহীদ মিনারে এক দফা ঘোষণা করেন, সেদিন তিনি নিজের মৃত্যুর পরোয়ানায় পড়ছিলেন। যদি সেদিন সেই এক দফা যদি বাস্তবায়ন সম্ভব না হতো, তাহলে নাহিদদের পরিণতি কী হতো এটা আমরা সবাই ধারণা করতে পারি। সেটা এক বাস্তবতা। পরবর্তীতে এই অভ্যুত্থানের সামনের সারির যারা যোদ্ধা, তাদের নেতৃত্বে গড়ে ওঠা একটা রাজনৈতিক দল, তাদের একাংশ, সেটা হচ্ছে এনসিপি। একটি রাজনৈতিক দলের উনি এখন প্রধান। সুতরাং আমি এখানে তার একটা রাজনৈতিক চরিত্র পাই, যেটা অভ্যুত্থানের সময়কার বা অভ্যুত্থানের শক্তি হিসেবে একরকম, পলিটিক্যালি তার পলিটিক্যাল নানান বক্তব্য থাকবে, না পলিটিক্যালি নানান পলিটিক্সে অনেক কিছু বক্তব্য থাকে গেইন করার জন্য। এটাকে আপনি রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখতে চান? আমি ঠিক কিছু হিসেবে না, আমি বলছি যে উনি পলিটিক্যাল পার্টিকে নেতৃত্ব দিচ্ছেন, সেই জায়গা থেকে একরকম ওনার অবস্থান থাকতে পারে। আবার দেখুন, অভ্যুত্থানে ওনাদের যে স্যাক্রিফাইস, ওনাদের যে অংশগ্রহণ, ওনাদের যে সাহস বা ঝুঁকি নেওয়ার প্রবণতা, তার কারণে ওনাদের মধ্যে কিন্তু পুরো জাতির মধ্যেই কিন্তু এক ধরনের প্রচুর প্রত্যাশা তৈরি হয়। অভ্যুত্থানে সরাসরি যারা অংশ নিয়েছেন বা নেতৃত্বে, তাদের প্রত্যাশা আমার আপনার তুলনা হয়তো বেশি থাকবে, খুব স্বাভাবিক। তো সেই জায়গায় নানান কারণে ফ্রাস্ট্রেশন কিন্তু ওনাদের মধ্যে আসতে পারে, এটা খুব অবাস্তব কিছু নয়। এই অল্প সময়, একটা উত্তাল সময়ের মধ্যে লেস ক্যাপাসিটি নিয়ে এবং চরম অসহযোগিতার মধ্য দিয়ে কাজ করতে যাওয়া একটা সরকারের কাছ থেকে হয়তো তিনি কোনো কোনো উপদেষ্টার কাছ থেকে যেভাবে প্রত্যাশা, পারফরমেন্স আশা করেছেন, উনি হয়তো ভেবেছেন যে এই উপদেষ্টাকে দিয়ে আমরা সবচেয়ে বেশি, ওনার আশা হয়তো পূরণ হয়নি, সে কারণে বলতে পারেন। কিন্তু উনি কি কারণে বলেছেন, কাদের বিষয়ে বলেছেন, আমার মনে হয় এটা ওনার সঙ্গে আলাপ করলে আরও বেশি বিস্তারিত জানতে পারবো। আমি সরকারের ইনসাইডার হিসেবে এতটুকু বলতে পারি, আমি সরকারের কোথাও কোনো সেফ এক্সিটের কোনো বিষয় আছে বলে আমি মনে করি না। জনাব রেজাউল করিম রনি, আপনি কি নাহিদ ইসলামের এই বক্তব্যকে আপনি কিভাবে দেখেন? আপনারও কি মনে হয় যে এটি একটি রাজনৈতিক বক্তব্য, বা ওনার এক্সপেকটেশন ছিল অনেক বেশি, সেজন্য উনি এরকম বলছেন? দেখেন, অভ্যুত্থানের পরে যেইভাবে একটা রাষ্ট্র পুনর্গঠিত হওয়া দরকার ছিল সেভাবে হয় নাই, সেই হতাশা তো আছেই, এবং সেই হতাশার কারণে এই ধরনের বক্তব্য দেওয়া খুবই স্বাভাবিক। আরেকটা হলো, অভ্যুত্থানের পরপরই আমরা যেটা বলছিলাম যে হয় পূর্ণাঙ্গ ক্ষমতা ছাত্রদের নেওয়া উচিত ছিল, আর নয় একদমই নেওয়া উচিত ছিল না। কিন্তু কয়েকজন ছাত্র প্রতিনিধিকে এই ক্যাবিনেটের মধ্যে সংযুক্ত করার মধ্য দিয়ে পুরানা কাঠামোটাই টিকায় রাখা, বিশেষ করে ধরেন আপনি এই আমলাতন্ত্রের কথাই যদি ধরেন, টিকায় রাখার মধ্য দিয়ে এই জনগণের যে পাহাড় পরিমাণ প্রত্যাশা তৈরি হলো, সেটা পূরণ করার তো সম্ভব হলো না। এবং সম্ভব না হওয়ার দায়টা তো বড় অংশে ছাত্রদেরকেই পোহাতে হচ্ছে। কিন্তু মাত্র তো 3 জন প্রতিনিধি ছাত্র, আর বাকিরাই তো অছাত্র বা অন্য প্রতিনিধি, অন্য জায়গার থেকে অন্য সম্মিলিত সিলেকশনের মধ্যে দিয়ে আসছেন। কিন্তু মোটা দাগে এই সরকারের ব্যর্থতার সাথে কোনো না কোনোভাবে ছাত্রদের কথাটা সবার আগে আসে। সেদিক থেকে অভ্যুত্থানের যেটা বললেন ফয়েজ ভাই, পোস্টার বয় হিসেবে নাহিদের এই ধরনের রেসপন্স করার যৌক্তিক কারণ আছে, এটা একটা। আরেকটা হলো যে ধরেন আমরা সম্প্রতি মাহফুজ আলমের কথাটা যদি চিন্তা করি, উনি যখন একটা পজিশন ব্যক্ত করছেন যে এখানে বাংলাদেশপন্থী রাজনীতির কথা বলছেন এবং মৌদুদিবাদী প্রক্সি পার্টিগুলোর ব্যাপারে সতর্কতা দেখাচ্ছেন, ওনাকে যেইভাবে
আপনার আক্রমণ করা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ট্রল করা হচ্ছে, তারপরে হলো ওনার কয়েকটা জায়গায় ওনাকে আক্রমণই করা হলো দেশের বাইরে। সেক্ষেত্রে তো ধরেন ডেফিনেটলি এটা মনে করার কারণ আছে যে তাদেরকে আপনার এক ধরনের ব্যবহার করা হচ্ছে, তাদেরকে সামনে রেখে এখানে অন্যান্যরা সেই পুরনো কাঠামোতেই ক্ষমতা চর্চা করার যে পদ্ধতি সেদিকেই তারা আছেন, জাস্ট ছাত্রদেরকে ব্যবহার করছেন, এটা একটা। ফলে আমি মনে করি নাহিদ ইসলামের এই বক্তব্যের মধ্যে সত্যতা আছে। আর একটা হলো যে এখানে আমি মনে করি না যে হ্যাঁ ফয়েজ ভাই যেটা বললেন, এটা এই সরকার যদি ব্যর্থ হয়, সে ব্যর্থতার দায়টা তো সম্মিলিত না, সবাই মিলে এই সরকারটা গঠন করছে, এককভাবে কেউ তো গঠন করেনি। তো কিন্তু সরকারের সিদ্ধান্তর ক্ষেত্রে সমন্বয়হীনতার ব্যাপারও তো দেখা যাচ্ছে। যেমন ধরেন এই যে গণভোটের একটা বিষয় এখন আলোচনা, উদাহরণ হিসেবে বলছি, গণভোট কেন? তারপর জুলাই সনদ, এই সনদ আইনি ভিত্তি, এই জুলাই সনদ কে করছে? এই সরকার। এই সরকার যদি বৈধ হয়, সবার ম্যান্ডেটে যদি এই সরকার গঠিত হয়, এই সরকারের গঠিত কমিশনের মধ্যে দিয়ে লম্বা সময় ধরে চা সিঙ্গারা খাইয়া আপনারা যেই সনদের বিষয়ে আলোচনা করলেন, কিছু কিছু বিষয়ে ঐক্যমত আসলেন, তারপরে আবার এর জন্য আলাদা আইনি ভিত্তি কেন লাগবে এটার? তারপরে তো আপনি সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলতেছেন। সরকার যদি বৈধ হয়, তার কমিশন যদি বৈধ হয়, সেই কমিশনের প্রণীত আইনি ভিত্তি জামায়াত এবং এনসিপি কেন চায় সেটির ব্যাখ্যা তো তারা দিয়েছে। আইনি কারণ জামায়াত এবং তারা NCP ভরসা পাচ্ছে না যে এরপরে যে দল নির্বাচিত হয়ে আসবে তারা যে সেটি বাস্তবায়ন। সেই ভরসা তাদের পাওয়ার তো দরকার নেই, সেই ভরসা পাইতে হবে জনগণের। তারা কে? জনগণ কিভাবে জানাবে যে তারা ভরসা পাচ্ছে কি? জনগণ তো পরবর্তী সময় আর ভোট দিবে না তাদেরকে। এটা তো ডেমোক্রেটিক প্রসেস। সেটা তো গণভোটের মাধ্যমেও জানাতে পারবে। গণভোট কেন? জনগণ চাইলে না দিতে পারে। গণভোট আপনি কি এটা পলিটিক্যাল বিষয়ে আপনি লিগ্যাল সলিউশন করতে পারবেন? সমস্যাটা তো পলিটিক্যাল। প্রবলেমটা কোথায়? কনসেপচুয়ালি পলিটিক্স বুঝতেছেন, আপনি বুঝতেছেন আইন আদালত। রাষ্ট্র তো আইন আদালতের বিষয় না, রাষ্ট্র কি সুপ্রিম কোর্ট না হাইকোর্ট? কোর্ট প্রাঙ্গণ না তো। যে বিষয়টা পলিটিক্যাল, আপনি ধরেন আমি নির্বাচিত হইলাম, হয়ে আমি জুলাই এর একটা কিছু করলাম না, আপনি কি করবেন আমাকে? আপনি বড়জোর যেটা পারবেন আমাকে আর ভোট দিবেন না। সেই জন্য তো আগে আপনার ডেমোক্রেটিক প্রসেসটা রিস্টোর করতে হবে। তা না করে আপনি আগেই গণভোটে যাচ্ছেন। গণভোটে যাওয়ার মধ্যে আপনি কি করছেন? আপনি গোটা প্রক্রিয়ার, গোটা ডেমোক্রেটিক প্রক্রিয়ার বাইরে চলে যাচ্ছেন। আপনি গণভোটে গেছিল কখন মানুষ? সেই উদাহরণগুলো বলেন আপনি। এরশাদের সময়, জিয়া রহমানের সময় গিয়েছে, তখন কি ছিল? তখন কি এরকম একটা স্টেবল গভর্নমেন্ট ছিল? তখন কি এরকম একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনার ধারাবাহিকতার মধ্যে দিয়ে এরকম শাসন কাঠামো ছিল? তার মানে কি আপনি আসলে বিপ্লব বিন করেন, কিন্তু হয়েছে গণ অভ্যুত্থান। ফলে এখন এই গণ অভ্যুত্থানের ভিতরে কিলায় কাঁঠাল পাকানো বলেন একটা কথা, এরকম আপনি আপনার বিপ্লবী আকাঙ্ক্ষা একটা গণ অভ্যুত্থানের সরকারের ভিতর দিয়ে বাস্তবায়ন করতে যাচ্ছেন, এবং আপনি আপনার দলীয় ফায়দা হাসিল করতে যাচ্ছেন। আপনি ডেমোক্রেসি মিন করেন না। ডেমোক্রেসি মিন করলে আপনি জনগণকে এম্পাওয়ার করার দিকে মনোযোগী হইতেন। গণভোটে এখানে আপনার জুলাই সনদ বাস্তবায়ন করার ব্যাপারে এই সরকার বসে থাকবে কেন? যেগুলো আপনার তো পুনর্গঠন দরকার, এটা তো সবাই জানে, যেটা আপা বললো, সেই বিষয়ে তো কারো কোনো দ্বিমত নাই। তো পুনর্গঠন শুরু হয়ে যাবে, এবং পরবর্তী সময়ে সরকার আইসা যেগুলো দরকার হবে সেগুলো করবে। এটা তো পলিটিক্যাল ব্যাপার। এটার সাথে লিগ্যাল ইস্যু কোত্থেকে আসলো? এই সরকার যদি সংস্কার প্রক্রিয়া শুরু করে দিয়ে যায়, যেগুলো দরকার জরুরি, জুডিশিয়ারি, তারপরে ধরেন ব্যুরোক্রেসি, যেসব পুলিশ, যেগুলো দরকার সরকার শুরু করে দিয়ে যাবে, তার পরবর্তী সরকার সেটা কন্টিনিউ করবে। ইটস ভেরি সিম্পল। তার পরবর্তী সরকার এসে যে কন্টিনিউ করবে সেটার তো কোনো কন্টিনিউ না করলে সে তাকে জনগণকে পলিটিক্যালি ফয়সালা করতে দেন, ভোট দিবে না, জনগণকে ফয়সালা করতে দেন। কিন্তু আপনি লিগেলি এটা জনগণের উপর চাপাই দিচ্ছেন কেন? যে এই সঙ্গে ধরেন আপনি আজকে ট্রাফিকের একটা সুন্দর ব্যবস্থা করে দিলেন, জনাব ফয়েজ আহমেদ, আপনি কি এই বিষয়ে ছোট করে 5 বছর পরে এটা উনি একটা তাত্ত্বিক অবস্থা তুলে ধরছে। আমি ওনার সঙ্গে পুরোপুরি একমত নই। এই কারণে আপনি যেটাকে বলছেন যে জনগণের উপরে যদি নির্বাচিত পার্লামেন্টে সে বা জনপ্রতিনিধিরা না করে, তাহলে 5 বছর পর আপনি তাকে ভোট দিয়েন না, তাই তো বলতেছেন? তো জনগণের উপর ছেড়ে দেওয়ার কথা বলছেন। হানা ভোটটা জনগণই দিবে। আপনি অতীতের হানা ভোটের যে রেফারেন্সটা আনছেন সেইটা হচ্ছে ওই সরকার থাকবে না, এরকম লম্বা সময় ছিল না। আমি বলছি যে সংস্কার যেগুলো দরকার এই সরকার শুরু করে দিয়ে যাবে। এই সরকারের ম্যান্ডেট আছে। যারা এখন হানা ভোটের অপেক্ষা করে তারা মনে করে এই সরকারের ম্যান্ডেট। আচ্ছা, আমি এখানে একটা মৌলিক বিষয় বলি, যে এই বিষয়গুলির জন্য আমাদের সংবিধানে হাত দেওয়ার প্রয়োজন নেই।
সেই বিষয়গুলি কিন্তু বাস্তবায়ন হবে, সেটার বিষয়ে কোনো আপত্তি নাই। সরকার বাস্তবায়ন শুরু করবে সেটা শুরু হয়ে গেছে অলরেডি। Right. সেটা যেই বিষয়গুলি শুধুমাত্র আমাদের সংবিধানে হাত দেওয়ার বিষয় আছে, সংবিধানে হাত দেওয়ার বিষয়ে আপা যেটা বলছিলেন যে যেই 30টা রাজনৈতিক দল এখানে বসে, ট্রু আমরা পলিটিক্যাল পার্টিগুলিকে জনগণের প্রতিনিধি হিসেবেই দেখি, কিন্তু এর তো খুবই আক্ষরিক কিছু বাস্তবতা আছে। এইখানকার তো এমন অনেক পলিটিক্যাল পার্টি আছে যারা জীবনে পার্লামেন্টে যায়নি, তাই না? তো এই অবস্থায় শুধুমাত্র পলিটিক্যাল রেথরিক হিসেবে যে আমি জনগণের কথা বলছি, এটা তো একটা এত বড় ভিত্তি, আমি এটার আলোকে সংবিধান পরিবর্তনের প্রয়োজন হবে, সেই জন্যই তো একটা রেফারেন্ডামের প্রয়োজন হচ্ছে, এখানে একটা লিগ্যাল ওয়েজ তৈরি করার প্রয়োজন হচ্ছে। আরও অনেকগুলি বিকল্প নিয়ে আলোচনা হয়েছে, সবগুলি পলিটিক্যাল পার্টি এটাকে বেস্ট মনে করেছে, সবাই মনে করেছে এটাতেই আমরা লক হতে পারি সেই জায়গা থেকে। সুতরাং সকল সংস্কারের বিষয়ে যে আপনার গণভোটের প্রয়োজন হচ্ছে বিষয়টা তা নয়, শুধুমাত্র সংবিধান সংশ্লিষ্ট যে বিষয়গুলিতে পরিবর্তন আনার প্রয়োজন হচ্ছে। আদারওয়াইজ আপনার সেই বিষয়ে আসলে গণভোট কিভাবে সহায়তা করবে সেটি অবশ্য আমার কাছে পরিষ্কার না। কারণ গণভোটে আপনি শুধু জনগণের কাছ থেকে রায় নিতে পারবেন তারা পক্ষে নাকি বিপক্ষে, রাইট, এটি বাস্তবায়নের। কিন্তু যদি বিএনপি যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে তারা যে গিয়ে সেটি করবে, এই জন্য আমি বলছি এইটার জন্য যেই প্রজ্ঞাপনটা হবে এই গণভোটের জন্য, সেই টেক্সটে এই বিষয়গুলি কমপ্লিটলি পরিষ্কার থাকবে। সেই টেক্সট এখনো চূড়ান্ত হয়নি, সেটা চূড়ান্ত হওয়ার মধ্য দিয়ে আমরা বুঝতে পারবো আসলে কিসের ভিত্তিতে কোথায় যাচ্ছে। হ্যাঁ, দেখুন আমরা না গণ আকাঙ্ক্ষাকে কাগজ কলমের মধ্যে এনে তাকে আইনগত ভিত্তি দিতে চাচ্ছি। গণ আকাঙ্ক্ষা এরকম নয়। এবং আপনাকে যদি গণভোটের প্রশ্নে যেতে হয় যে মানুষ সংস্কারের পক্ষে না বিপক্ষে, তাহলে দেখা যাবে ধরুন 20টা সংস্কার, যে 84টা, তার মধ্যে 20টার ব্যাপারে কেউ কেউ একমত, কেউ কেউ আবার বাকি 40টার ব্যাপারে একমত, কেউ কেউ হয়তো বাকি 20টার ব্যাপারে, মানে এক একজনের এক এক মতামত থাকবে। আপনি সবকিছুকে পেন অ্যান্ড পেপারে এনে আটকাতে পারবেন না। 1 2 হলো একটা জনপ্রিয় সরকার, সে কিন্তু সংবিধান উচ্চকক্ষ নিম্নকক্ষ থাকলো, নাকি সে প্রধানমন্ত্রী 10 বছর মেয়াদ দিল, নাকি সে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য আনলো, সেটার উপর নির্ভর করে না। সে মানুষকে সস্তায় খাবার দিতে পারছে কিনা, নিরাপদ রাস্তা দিতে পারছে কিনা, নিরাপদ জীবন দিতে পারছে কিনা, বাংলাদেশের সুপ্রিম কোর্ট বা আদালতগুলো মোটামুটি ঠিকভাবে কাজ করছে কিনা, এগুলোর উপর নির্ভর করে জনপ্রিয়তা। অসংখ্য ধন্যবাদ। তাহলে আসলে সেই ক্ষেত্রে জুলাই সনদের বাস্তবায়ন, আমরা এটা নিয়ে আমরা এত কথা বলছি না দোলা, আমরা আরো সময় থাকলে কেন আমরা এত সময় থেকে আপনার গণভোটের মধ্য দিয়ে সেকেন্ড রিপাবলিক শুরু হয়ে গেছে, অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আগামীকাল রাত 11:30টায় আবারও কথা হবে নতুন বিষয়ে।